নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ে আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে, যা নিয়ে এই মুহূর্তে তোলপাড় শহর, গোটা রাজ্যের মানুষ এই ঘটনার প্রতিবাদে মুখর হয়ে আছেন। আমরা তার উপর নজর রেখেছি। কিছুক্ষণ আগে অবধি আপনারা দেখছিলেন আমরা সরাসরি তার ডেভেলপমেন্টস দেখাচ্ছিলাম। আমরা পরবর্তীতেও এই ঘটনার ওপরে কড়া নজর রাখবো, লাস্ট মোমেন্ট আপডেটস আপনাদের দেব। কিন্তু শনিবার এই সন্ধেবেলায় একটা ছোট্ট অবকাশে আমরা সাধারণভাবে সপ্তাহের সবথেকে বড় খবরটিকে এই সময়ের অবকাশে বিশ্লেষণের টেবিলে তুলি। আর এই সপ্তাহে এখনো পর্যন্ত অন্যতম বড় ঘটনা ঢাকায় হাসিনা সরকারের পতন এবং তারপরে যে পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। গত কয়েকদিনে পরিস্থিতির নাকি কিছুটা উন্নতি হয়েছে, একেবারে স্পষ্ট ভাষায় এটা বলা যাচ্ছে না। ভারতবর্ষের সবথেকে বড় প্রতিবেশী পাকিস্তানকে বাদ দিলে বাংলাদেশি, এবং 4000 কিলোমিটারের ওপর বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বর্ডার, ফলে ওই দেশটাকে আমরা খুব একটা ইগনোর করতে পারি না। সেখানকার যে কোনো ডেভেলপমেন্টের দিকে আমাদের বড় নজর রাখতেই হয়। এই মুহূর্তে যা পরিস্থিতি বাংলাদেশে, তা ভারতের আবার নতুন করে গলার কাঁটা হয়ে উঠবে কিনা, এটা এখনো পর্যন্ত সব থেকে বড় প্রশ্ন। কিন্তু আবার সেই সঙ্গে এটাও ঠিক যে এটা নিয়ে আলোচনার সময় বোধহয় এখনো আসেনি। গত রবিবার থেকে বাংলাদেশের ছবিটা দ্রুত বদলাতে শুরু করে। সোমবার সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে আসেন এবং তারপর কয়েক ঘন্টা কার্যত সেখানে মাৎসন্যায় ছিল। কোনো আইন নেই, পুলিশ নেই, দেদারে লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটছিল। সেনা দায়িত্ব নিয়েছিল, কিন্তু সেনার কাছেও দুর্বৃত্তদের প্রতিহত করা খুব কঠিন কাজ ছিল, কারণ একটা পরিবর্তিত পরিস্থিতিতে সেনার ওপর কড়া নির্দেশ ছিল, বলপ্রয়োগ করা যাবে না, গুলি চালানো যাবে না, যার পূর্ণ সুযোগ নিয়েছে দুর্বৃত্তরা। যারা আন্দোলন করেছেন সেই ছাত্ররা ঘটনার দায় কিছুটা তাদের ওপর যায়, কারণ তারা এইরকম পরিণতি ঠেকাতে কোনো ব্যবস্থা নিতে পারতেন কিনা এ নিয়ে একটা বিতর্ক হতে পারে, কিন্তু দুর্বৃত্তরা সুযোগ নিয়েছে, এ নিয়ে কোনো বিতর্ক নেই। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার সেখানে গঠিত হয়েছে। প্রফেসর ইউনূস তিনি ফেরত এসছেন, দায়িত্ব নিয়েছেন। পরিস্থিতি এখনও অনেকটাই অস্বাভাবিক, এখনও সেভাবে পুলিশ তার দায়িত্ব নেয়নি। বহু জায়গায় রাতের বেলা ডাকাতি ঠেকাতে এলাকার মানুষকে লাঠি হাতে রাত পাহারা দিতে হচ্ছে, যেটা অবশ্যই কোনো প্রপার সলিউশন নয়। এই অবস্থায় বাংলাদেশের প্রচুর সংখ্যালঘু মানুষ, বিপন্ন মানুষ ভারতের আন্তর্জাতিক সীমানা বরাবর ভিড় করছেন, যা চাপ বাড়াচ্ছে নয়াদিল্লির ওপরে। ইতিমধ্যেই আপনারা জানেন গতকাল একটি বিশেষ কমিটি তৈরি করেছে ভারত সরকার, যাদের ওপর এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ভারতের এই বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে নজর রাখছেন। বহু জায়গায় ফেন্সিং বদলানো হচ্ছে, আধুনিক ফেন্সিং লাগানো হচ্ছে, যাতে কোনোভাবেই বাংলাদেশ থেকে কেউ ভারতে অবৈধভাবে প্রবেশ করতে না পারে। বিভিন্ন জেল হাজতগুলোর বন্দীদের ছেড়ে দেওয়া হয়েছে এবং তার মধ্যে প্রচুর টেররিস্ট জঙ্গি ছিল। প্রায় 27 জন জঙ্গি সেখান থেকে মুক্ত হয়েছে। থানাগুলো থেকে দেদারে লুট হয়েছে আগ্নেয়াস্ত্র, তার মধ্যে সফিস্টিকেটেড ওয়েপনও ছিল, এবং সেই আগ্নেয়াস্ত্র এই দুষ্কৃতীদের হাতে গিয়ে পড়েছে। ফলে বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে বেশ জটিল। আর একটা বড় কথা যেটা আমি বলছিলাম, ঢাকা নয়াদিল্লির সম্পর্ক, এটা এখন প্রশ্নের মুখে, যদিও এখনও এটা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ নেই। কিন্তু ঢাকা নয়াদিল্লি সম্পর্ক আগের মতো কতটা থাকবে কি থাকবে না, এ নিয়ে জল্পনা তো চালু হয়ে গিয়েছে। মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী, এবং ভারত সরকার তাদের এই নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে, আশা করেছে তারা দেশটার পরিস্থিতি স্বাভাবিক করে আনবে দ্রুত। কিন্তু তারপরেও ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের কতটা আগের মতো থাকবে তা নিয়ে জল্পনা চলছে। আমরা আজ সন্ধ্যাতেও ভারত সরকারের ভূমিকা নেব। ভারত সরকার মূলত এখন সতর্কভাবে দৃষ্টি রাখছেন নতুন যে সরকার তৈরি হয়েছে বাংলাদেশে তার বিভিন্ন পদক্ষেপের ওপর। আমরা এই সামান্য পরিসরে বাংলাদেশ থেকে সীমানা পেরিয়ে এপারে আসা বিভিন্ন তথ্য এবং ছবি, এখন ইন্টারনেটের যুগে অনেক তথ্য এবং ছবি পাওয়া যাচ্ছে, তার প্রেক্ষিতে বোঝার চেষ্টা করব পরিস্থিতিটা এখন ঠিক কেমন। আমাদের সঙ্গে যারা আজ রয়েছেন, স্টুডিওতে রয়েছেন যারা, আমি আলাপ করাই। শিখা মুখার্জি, বিশিষ্ট সাংবাদিক, তিনি আজ আমাদের এই আলোচনায় থাকছেন। আমাদের সঙ্গে অধ্যাপক দেবজ্যোতি চন্দ থাকছেন। দেবজ্যোতি বাংলাদেশ সম্পর্কে বিশেষজ্ঞ বলা যায়। বাংলাদেশের শেষ যে জাতীয় নির্বাচন হয়েছে সেখানে দেবজ্যোতি অবজারভার হিসেবে গিয়েছিলেন। আর রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর, অধ্যাপক ঈশানী নস্কর, তিনিও আমাদের এই আলোচনায় থাকছেন। আমি দেখতে পাচ্ছি ঢাকা থেকে আমাদের এই আলোচনায় যোগ দিয়েছেন মাসুদ কামাল, ঢাকার বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, এবং যোগ দিয়েছেন ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল বিমলেন্দু গুহ। আমি প্রথমে
মাসুদ, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এবং আমি শুনতে চাই আপনার কথাও। জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আর ভাইস অ্যাডমিরাল গুহ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, ওকে, শুনতে আমি পাচ্ছি। প্রথমে মাসুদ আপনার কাছে একটু শুনে নিতে চাই লেটেস্ট। আমি শুনলাম আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করেছেন, তার উপরে চাপ ছিল পদত্যাগ করার। পরে অ্যাপিলেট ট্রাইব্যুনাল বলে যে বিশেষ বিচারপতি গোষ্ঠী ছিল বাংলাদেশে, তার সমস্ত সদস্যরা তারাও পদত্যাগ করেছেন। অর্থাৎ জুডিশিয়ারি যেটা বাংলাদেশের, তার একটা গুরুত্বপূর্ণ অংশ আজ পদত্যাগ করেছেন। এই লেটেস্ট ইনফরমেশনগুলো এই মুহূর্তের আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই শুরুতেই। জি, আপনার প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন এবং তার সঙ্গে আরো জন অ্যাপিলেট ডিভিশনের পদত্যাগপত্র দাখিল করেছেন অলরেডি। এর সঙ্গে আপনার বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি যার প্রক্সি অথবা ট্রেজারার, রেজিস্ট্রার, এদের মধ্যে একটা বড় অংশ পদত্যাগ করেছে। এবং এই পদত্যাগটা মূলত হয়েছে ঢাকায় যেটা হয়েছে, মানে বিচারালয় যেটা হয়েছে, এটা হচ্ছে ছাত্রদের দাবির থেকে। ছাত্ররা দাবি করেছিল যে এই প্রধান বিচারপতি পদত্যাগ হবে এবং অ্যাপিলেট ডিভিশন যেটা সর্বোচ্চ স্তর, তাদেরও বিচার সাহায্য তাদেরও তারা পদত্যাগ দাবি করেছে এবং দাবির প্রেক্ষিতে তারা দাবিটা প্রমাণ করতে গিয়ে তারা আপনার বিচারালয়, আদালত প্রাঙ্গণে তারা অবস্থান আচ্ছা, আমি মাসুদ আপনার কথা কিন্তু আমরা খুব স্পষ্ট শুনতে পাচ্ছি না, মাঝে মাঝে কেটে যাচ্ছে। আমি আমাদের যারা প্রযুক্তির দিকটি দেখেন, আমি তাদেরকে অনুরোধ করব বিষয়টি একটু দেখার জন্য। আমি আপনার কাছে ফিরে আসছি। আমার ধারণা কোথাও একটা কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে আপনার কথা আমরা খুব স্পষ্ট পাচ্ছি না, মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে। আমি ফিরে আসছি আপনার কাছে একটু পরে। আমি এই টেবিলে প্রথমে শিখাদির কাছে একটু শুনি। শিখাদি, বিএনপি নেতা, তিনি বাংলাদেশ থেকে বা সংখ্যালঘুদের ওপর যে এই ঘটনা ঘটছে, আক্রমণের ঘটনা, তার সমালোচনা করে বারবার করে বলেছেন। অধ্যাপক ইউনূস নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর বলেছেন, সংখ্যালঘুদের ওপর আক্রমণ সবার আগে থামাও, না হলে আমাকে ছেড়ে দাও। কিন্তু তারপরেও আমরা কিন্তু ভারতের বর্ডারগুলোতে দেখছি ওপারে বহু মানুষ জমায়েত হচ্ছেন। গত পরশুদিন জলপাইগুড়ির বেরাবেরিতে, আজকে কুচবিহারে সেই নদী পার হওয়ার চেষ্টা সাঁতরে, সেই ছবি আজকে দেখেছেন নিশ্চয়ই, সংবাদপত্রে বেরিয়েছে। আমি আপনার কাছে জানতে চাইছি যে এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের যে ভূমিকা হওয়া উচিত, বাংলাদেশের সংখ্যালঘুদের তাদের দেশেই তারা যে নিরাপদ, এই ব্যাপারে কনফিডেন্স দেওয়ার, তার কি কোনো সম্ভাবনা আপনি দেখছেন? পার্থ, আমি ইনফ্যাক্ট এই ইস্যুটা নিয়ে একটু অন্যভাবে একটু দেখব। প্রথম কথা হলো, বাংলাদেশে এই যে ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার চলছে, সেটা কি বাংলাদেশের কোনো নাগরিককে নিরাপত্তা দিতে পারছে না। এই যে আজকে চিফ জাস্টিস কোর্টে যে ভাঙচুরটা হলো, চিফ জাস্টিসকে যে বাধ্য করা হলো, এটা তো আর মাইনরিটি ইস্যু নয়। এটা হলো বাংলাদেশে যে পরিস্থিতি, সেখানে কিন্তু কোনো রকমের সরকার অথবা কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার চলছে না। এইটা হলো প্রধান ইস্যু। সেখানে মাইনরিটি হলো একটা সাবসেট। আমি সাবসেটটাকে গুরুত্ব দেব, আর বাংলাদেশের যে ইন্টারনাল সিচুয়েশন, সেটাকে আমি গুরুত্ব দেব না, সেটা কিন্তু হওয়া উচিত না। তার কারণটা আমি তার কারণটা বলে দিচ্ছি। ভারতবর্ষের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে, এবং এই যে ইন্টারন্যাশনাল বর্ডার নিয়ে আমরা কথা বলছি, ওরা আমাদের নেবারিং স্টেট। যেহেতু আমাদের নেবারিং স্টেট, যদি বাংলাদেশের সিচুয়েশনে এতটাই ইনস্টেবিলিটি থাকে, এতটাই ভলেটাইল থাকে, যে ফোর্সেসগুলো আজকে কাজ করছে, তারা যদি আরও বেশি ইনফ্লুয়েন্সিয়াল হয়ে যায়, তাহলে দ্য ইম্প্যাক্ট ইজ অন ইন্ডিয়াস ডোমেস্টিক পলিটিক্স, ইন্টারন্যাশনাল সিকিউরিটি। আমি আপনাকে একটা কথা বলে দিদি, আমাদের যেমন দেবজ্যোতি প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ ওই রাজ্যের, ওই দেশের। আমারও কিছু বন্ধু বান্ধব আছে সাংবাদিক, তারা বিভিন্ন সময় এখানে এসছেন, বা আমি যখন গেছি তখন তাদের সঙ্গে আলাপ হয়েছে। তারা বলছেন ছাত্রছাত্রীরা দাবি করেছিলেন হাসিনা সরকারের পতনের, এটা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়, এবং হাসিনা সরকারের পতনের পর একটা ললেসনেস তৈরি হয়েছে, পুলিশ আক্রান্ত হয়েছে, কারণ পুলিশ খুব পলিটিসাইজড ছিল, ফলে সেটাকে ঠেকানো যায়নি, এবং পুলিশ আক্রান্ত হওয়ার ফলে একটা সময় পুলিশ আর নেই, অর্থাৎ পুলিশ উইথড্র করে নিয়েছে।
এইটা একটা এমন সিচুয়েশনে তৈরি করেছে যে দুর্বৃত্তরা তার পূর্ণ সুযোগ নিয়েছে, তাদের ঠেকানোর কোনো সুযোগ ছিল না। তারা বলছে নতুন সরকার আসলেও কিছুদিন সময় লাগবে, পুলিশ বাহিনী যতক্ষণ না রেস্টোর্ড হচ্ছে। পুলিশের হাতে অস্ত্র নেই, সমস্ত অস্ত্র লুটপাট হয়ে গেছে। ফলে এই সিচুয়েশনে তারা বলছেন এটা আমাদের কিছুটা পে করতে হচ্ছে একটা বেটার সোসাইটি পাওয়ার জন্য। না, এটা তো আর পেমেন্ট হয় না, এটা তো পেমেন্ট হয় না। ইউ আর পানিশিং দ্য পিপল টুডে ইন দ্য হোপ অফ গেটিং সামথিং টুমরো। এটা এই অঙ্ক আমি তো জানি না যে আমি একটুখানি আমি যেটা বোঝার চেষ্টা করছি, দেখুন ভারতবর্ষের কিছু স্বার্থ তো এমনভাবে জড়িয়ে থাকে যে এত বড় একটা দেশ, 4000 কিলোমিটারের উপর আন্তর্জাতিক সীমানা, ভারত তাকে অস্বীকার করতে পারে না। ঈশানী, আমি আপনার কাছে যেটা জানতে চাই, অধ্যাপক ইউনূস নাকি একবার এরকম উল্লেখ করেছেন, ভারত যদি আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রাখতে পারে তাতে ভারতের লস, কারণ সেভেন সিস্টার্সে তাহলে সমস্যা তৈরি হবে। এটা কি একটা প্রচ্ছন্ন হুমকি? অধ্যাপক ইউনূস এটা বলেছেন যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে আমি থাকবো না, আমাকে ছেড়ে দিন। অর্থাৎ তিনি এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেলিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কিন্তু আপনি কতটা আশাবাদী যে এমন কিছু হবে না যাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়? দেখুন, আপনি যদি একটু খেয়াল করেন, মানে হাসিনা জি ক্ষমতার থেকে চলে যাওয়ার পরে এবং তারপরে যে অরাজকতা, সেটা বিশ্ব দেখেছি, শুধু আমরা দেখিনি। আমি এখানে আগেও আলোচনায় এসেছি। কিন্তু তারপরে ইউনূসজি ফেরত আসার পরে, দেশে প্রত্যাবর্তন করার পরে, তার মাঝে যে কয়েকটা ক্লিপ আমি লক্ষ্য করেছি, উনি ওনার পথে নানা জায়গাতে নানা মন্তব্য করে সেগুলো রেকর্ড করে আমরা দেখেছি, তাতে কিন্তু উনি বরাবরই কোথাও যেন, এটা আমার মনে হয়েছে, যে ভারতকে ইঙ্গিত করে নানা রকমের কথা কিন্তু উনি বলেছেন, যার মধ্যে আমার মনে হয়েছে, আমি ঠিক এক্স্যাক্টলি ডেটটা মনে করতে পারছি না, যেখানে উনি বারবার বলছেন যে ভারতের সঙ্গে আমাদের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমরা চাই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে, কিন্তু খানিকটা নির্ভর করছে ভারত কি চায় আমাদের কাছ থেকে। সেটাও কিন্তু উনি প্রচ্ছন্নভাবে, আমি যদি ঠিকঠাক ওর কথাটা বুঝে উঠতে পারি, তাহলে কিন্তু এই কথাটা এসেছে। এই যে বলা যে আমরা চাইছি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে, এটার মধ্যে আমার মনে হলো, আমি যদি আমার মতন করে ডিকনস্ট্রাক্ট করি, তাহলে এটা কিন্তু শর্ত সাপেক্ষে হলো যে আমি ভারতের সঙ্গে বাংলাদেশ ভালো সম্পর্ক রাখতে চাইছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভারতেরও এটা ভাবতে হবে যে তারা কিভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখবে। এটা যদি আমি আমার মতন করে, আমি ইন্টারভিউ এট দিস পয়েন্ট, তুমি যদি দেখো, ইনক্লুডিং মোহাম্মদ ইউনূস, ওরা সবাই বলছে সেকেন্ড লিবারেশন। তার মানেটা কি? দ্যাট দ্য ফার্স্ট লিবারেশন ওয়াজ নট এ লিবারেশন। ফার্স্ট লিবারেশনের সঙ্গে ইন্ডিয়ার যে সম্পর্ক, ইন্ডিয়ার যে ইতিহাস, সেটাকে কি তারা ধুয়ে মুছে সাফ করে দেওয়ার চেষ্টা করছে এই সেকেন্ড লিবারেশন বলে? ফলে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। এখানে আমি আরেকবার চেষ্টা করবো, ওখানে মাসুদ আছেন আমাদের সঙ্গে ঢাকা থেকে। মাসুদ, আমার মনে হয় এখন আপনাকে আমি একটু বেটার আপনার অডিও শুনতে পারবো। এই যে সেকেন্ড লিবারেশন, দ্বিতীয় স্বাধীনতা, আবার আমরা স্বাধীন হলাম, এই কনসেপ্টটা খুব পপুলারলি চলছে এবং একটা অদ্ভুত ভারত বিরোধী কি বলবো প্রচার আমরা দেখছি, সেটা কিন্তু চলছে। যেখানে গত কয়েকদিনে বোধহয় বাংলাদেশের শুধু ঢাকা এবং সংশ্লিষ্ট এলাকার প্রায় 90-95টা থানায় কম বেশি প্রায় 3000 পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে, সেখানে এই দ্বিতীয় স্বাধীনতার যে কনসেপ্টটা, সেটা কিভাবে মানুষ গ্রহণ করছেন? দেখেন, আমি কি আমার কথা ইকো হচ্ছিল? ইকো না হলে ভালো। এখন কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পান? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি। এখানে একটা জিনিস হলো কি, আমি আপনাদেরকে বলি যে এই যে প্রথম এবং দ্বিতীয়, এই যে কথাটা বলা হচ্ছে, দ্বিতীয় বলার অর্থ কিন্তু এটা নয় যে প্রথমটা বাতিল। প্রথমটা বাতিল হলে তো দ্বিতীয় হয় না, তাহলে তো এটাই প্রথম হতো। ওইটা ওইভাবে নয়। বিষয়টা হলো কি, আমি বলি, বিষয়টা হলো আমরা গত 15 বছর এদেশের সাধারণ মানুষ এবং অধিকাংশ মানুষই আমি বলবো একটা দুঃসহ বাস্তবতার মধ্যে ছিল, এবং সেই দুঃসহ বাস্তবতা থেকে যখন তারা রেহাই পেল, তখন সেটাকে আপনি যে নামেই ডাকেন না কেন, সেই নামের প্রতি তাদের কোনো আপত্তি নাই। তারা বলতে চায় এতদিন আমরা যে জীবনযাপন করেছি, এই জীবনযাপনটা কোনো মানুষের জীবনযাপন হতে পারে না। মানে গণতান্ত্রিক মানুষের জীবনযাপন তো ওই প্রসঙ্গ তো আসছেই না।
তারা বলছে কোনো মানুষের জীবনযাপন হতে পারে না। এবং সেখান থেকে যখন আমরা মুক্তি পেয়েছি, এই মুক্তিটাকে কেউ কেউ হয়তো আনন্দের আতিশয্যের আরেকটা স্বাধীনতা বলতে পারে, কিন্তু সেটা নিয়ে আপত্তি করার মতো লোক কিন্তু আপনি খুঁজে পাবেন না। হয়তো আপনি লজিক্যালি চিন্তা করলে বলবেন যে স্বাধীনতা তো একটা দেশের একবারই হয়। হ্যাঁ, আমিও তাই মনে করি, স্বাধীনতা ৭১ আমাদের। তারপরে এরা বলছে ওই স্বাধীনতাটা হাইজেক হয়ে গেছে। কাজেই এই হাইজেক স্বাধীনতা আমরা এখন দেশটাকে যাবো। আমরা দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার কথা এটা বলছে। একটা কথা বলি, আপনি এই আন্দোলনটা কে করেছে? এই আন্দোলনটা যারা করেছে তাদের কারোর বয়সে ২৮-২৯-এর দেশের কিন্তু অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে, তারা গত ১৫ বছর এই সরকারের বিরুদ্ধে তারা কিন্তু এই সরকারকে নামাতে পারেনি, নড়াতেও পারেনি। তার বিপরীতে এই আমি একটা জিনিস বুঝতে পারছি এবং আমি এই অ্যাকসেপ্ট করছি আপনার এই লজিকটা মাসুদ, যে আপনার বক্তব্য হচ্ছে যে কিছুটা ইমোশনাল, এই ব্যাপারটাকে অত বেশি লজিক্যালি ভাবলে হবে না, ইমোশনাল দিকটা দেখতে হবে। যে একটা দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে মানুষ ছিলেন, তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন ছিল না, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পেরেছেন, এটাকেই তারা স্বাধীনতার কথা মানে স্বাধীনতা হিসেবে রিপ্রেজেন্ট করছেন। কিন্তু আমরা দেখুন, আপনারা যাদের দেশে এই ঘটনাটা ঘটছে তারা তাদের পার্সপেক্টিভ দেখছেন, আমি একজন ভারতীয় হিসেবে, ভারতীয় সাংবাদিক হিসেবে আমাদের পার্সপেক্টিভে দেখতে চাইছি। এবং সেই জন্যই আমি বারবার ঢাকা এবং কলকাতার মধ্যে যে বা ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে ফিরে আসতে চাইছি। আবার এটাও লজিক্যালি আমি ভাবছি যে দিস ইজ নট টাইম, এখনও আরও কিছুটা সময় গেলে ব্যাপারটা আরও একটু স্পষ্টতর হবে, এখনই এই নিয়ে হইচই করার কিছু নেই। কিন্তু আমি একটু ভাইস অ্যাডমিরালের কাছ থেকে শুনতে চাই। দেখুন, বাংলাদেশের যে সরকার ছিল তার সঙ্গে ভারত সরকারের বেশ কিছু এগ্রিমেন্ট ছিল, যারা চট্টগ্রামের একটি বন্দর ভারতকে ব্যবহার করতে দেবে বলে চুক্তি হয়েছিল। ভারত তার ভেতর দিয়ে, বাংলাদেশের ভেতর দিয়ে একটা ট্রানজিট রুট আপ টু দ্য নর্থ ইস্টার্ন স্টেটস ত্রিপুরা পর্যন্ত পাওয়ার একটা চুক্তি হয়েছিল। আপনার কি মনে হয় যে এই সুযোগগুলো ভারতের কাছে বর্তমান বাংলাদেশে যা প্রেক্ষিত পরিস্থিতি এবং বর্তমান সরকার যে সিচুয়েশনের মধ্যে আছে, ভারত এখনই ব্যবহার করতে পারবে? বলি প্রথমেই, আমি ৭১ সালে ছিলাম বে অফ বেঙ্গলতে। আমি কক্সেস বাজারে ল্যান্ড করেছিলাম ১৭ই ডিসেম্বর। ১৮ই ডিসেম্বর আমি ল্যান্ড করেছিলাম চিটাগংয়েতে। সুতরাং এই যুদ্ধ সম্বন্ধে আমি হয়তো সবার চেয়ে বেশি জানি, জোর করে বলতে পারি। কিন্তু আমি ওখানে প্রত্যক্ষদর্শী ছিলাম না, আমি পার্টিসিপেন্ট ছিলাম। আমি বাইরে থেকে দেখিনি, আমি ভেতর থেকে দেখেছি, প্রথম কথা। আর আমার এটা খুব একটুখানি কষ্ট লাগলো যদি বলে এটা সেকেন্ড লিবারেশন ওয়ার। আমরা কিন্তু কোনোদিন এটাকে লিবারেশন ওয়ার বলে বলিনি। আমাদের লড়াই ছিল বাংলাদেশিদের সঙ্গে নয়, আমাদের লড়াই ছিল পাকিস্তান যোদ্ধাদের সঙ্গে। তার ভেতরে যদি কোনো বাংলাদেশি যোগ দিয়ে থাকতো যোদ্ধা বাহিনীতে, তারা পাকিস্তানি যোদ্ধা প্রথম। আর দ্বিতীয় কথা, তুমি যেটা বললে যে ট্রানজিট ফেসিলিটিস, মোংলা এবং চট্টগ্রাম দিয়ে আমাদের ট্রানজিট ফেসিলিটি ওরা দেবে বলেছিল, হয়তো কিছু গেছেও। কিন্তু কথা হচ্ছে ল্যান্ড রুট ওয়াজ অলওয়েজ অ্যাভেলেবেল আমাদের কাছে, কিন্তু ওখান থেকে আবার রপ্তানি কিংবা আমদানি করা যাবে, কতটা করছে এখন আমি বলতে পারবো না, তবে খুব বেশি জন্য সেটা আমি বলতে পারি। তখন আমাদের এখানে অনেক রেস্ট্রিকশন আছে বর্ডারেতে। তখন ওখানে মাল পাঠানো একটা কথা, মাল নিয়ে আসার সময় ট্রান্সশিপমেন্ট আছে দুটো, তারপরে বর্ডারে এসে এখানে হয়তো আরও কিছু ট্রান্সশিপমেন্ট করতে হয়। তবে আবার সেরকমভাবে আমাদের সম্পর্ক বন্ধুত্ব থাকবে কিনা এটা হয়তো আগামী দিনেই বলবে। তবে এটা আমি বলতে পারি অন্তত যে ভারতীয় প্রাক্তন নৌসেনা হিসেবে, যে আমরা কিন্তু চাই বাংলাদেশ আমাদের সঙ্গে থাকুক, আমরা বাংলাদেশের সঙ্গে থাকি। আমি দেবজ্যোতি আপনার কাছ থেকে এবার একটু শুনি। আপনি বাংলাদেশে শেষ যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই সময় গিয়েছিলেন, পরবর্তীতে আমার মনে আছে এই টেবিলে আমরা সেই বিষয় নিয়ে কথা বলেছি। সেদিন মাসুদ ভাই ঢাকা থেকে ছিলেন, আপনি আমার পাশে এই টেবিলেই বসেছিলেন এবং আপনিও একই রকমভাবে সমালোচনা করেছিলেন যে এই নির্বাচনটা মানুষের নির্বাচন
বাংলাদেশের সাধারণ মানুষের নির্বাচন বলা যায় না, অনেকেই ভোট দেননি, ভোট দিতে পারেননি, বা এটা নির্বাচনের নামে প্রহসন। আপনারও মনে হয়েছিল গিয়ে অবজার্ভ করে যে এটা ঠিক নির্বাচন হচ্ছে না। কিন্তু বর্তমান পরিস্থিতি যেখানে বাংলাদেশের সাধারণ একজন নাগরিককে, আমার বন্ধুবান্ধব প্রচুর ফেসবুকে তাদের রাত্রিবেলা লিখতে শুনছি পাশের বাড়িতে ডাকাতি হচ্ছে কি পাশের গলিতে ডাকাতি হচ্ছে। আমি কলকাতা শহরে বসে আমার মনে হচ্ছে যে ঢাকা একটা আধুনিক শহর, সেখানে একজন নাগরিক এতটা বিপন্ন বোধ করছেন রাত্রিবেলা, তারা মনে করছেন তারা রাত্রিবেলা জেগে কাটাবেন কারণ পাশের গলিতে ডাকাত ঢুকেছে। এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ, এবং বাংলাদেশে কত তাড়াতাড়ি আপনি আশা করছেন যে পরিস্থিতি অন্তত স্বাভাবিকের দিকে কিছুটা হলেও ফিরে আসবে? দেখুন, গত 2-3 দিন আমরা যে পরিস্থিতি দেখলাম, সেই পরিস্থিতি যদি আমরা একটু পর্যালোচনা করি, আপাতত আমাদের একটু দেখতে হবে। এক্ষুনি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে মন্তব্য করার সময় আসেনি। আমরা চাইছি যে দেশটা একটু সেটেল করুক। ভারতও দেখবেন যে প্রত্যেক সপ্তাহে আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের থেকে যে স্পোকসপারসন যে উইকলি ব্রিফিং দেয়, সেখানেও কিন্তু স্পোকসপারসন খুব সন্তর্পণে তার রিয়াকশন দিচ্ছে। এবং যখন থেকে এই সমস্যাটা আস্তে আস্তে গাড়ালো, তখন থেকেই কিন্তু ইট ইজ অ্যান ইন্টারনাল ম্যাটার অফ বাংলাদেশ এই কথাটা বলা হচ্ছে। শুধুমাত্র আমাদের যারা ভারতীয় এবং ছাত্রছাত্রী রয়েছে তারা কিভাবে নিজেদের সেফলি রাখবে এই ব্যাপারে কিছু বক্তব্য দেওয়া হয়। ভারত আওয়ামী লীগকে চেনে, ভারত বিএনপিকে চেনে, ভারত সামরিক জুন্টা সরকার এরশাদের তার সাথেও ডিল করেছে। কিন্তু এটা একটা নতুন ধরনের ডিসপেন্সেশন, এবং এই ডিসপেন্সেশনটা কত কী লেজিটিমেসি আছে আমরা ঠিক সেটা জানি না, এবং এই ডিসপেন্সেশনটা কতদিনের সেটাও আমরা ঠিক জানি না। এবং তাই জন্যে আমাদের খুব সতর্কভাবে আমাদের রিয়াকশন দিতে হচ্ছে। এবং আমাদের যে ওখানে আমাদের হাই কমিশনার আছে, উনিও এখন পর্যন্ত খুব একটা বেশি কথা বলছেন না, এবং আমাদের যে ভিসার যে ব্যবস্থা সেগুলো এখনও সাসপেনশনে রয়েছে। আপাতত দেখছি কোন দিকে যায়। ভারত সরকারের ভূমিকা খুব স্পষ্ট, তারা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়ে চলছে, তারা কোনো কমেন্ট করছে না। মাসুদ, আপনি ঢাকায় রয়েছেন, আপনি ঢাকায় থাকেন, এই যে বিভিন্ন জায়গা থেকে ডাকাতির খবর, ডাকাতদের ঠেকানোর জন্য রাস্তায় মানুষ নামছেন, এগুলো তো কোনো পার্মানেন্ট একটা সিস্টেম হতে পারে না। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ সিস্টেমটাকে রেস্টোর করা। আমরা যেটা এখনও এখান থেকে খবর পাচ্ছি যে পুলিশের অস্ত্রশস্ত্র সমস্ত লুট হয়ে গিয়েছে, ফলে পুলিশ কর্মী যদি থানায় ফিরেও আসেন তারা কাজ করবেন কি খালি হাতে, বা খালি হাতে যদি তারা নাও বেরোন তারা কাউকে দুষ্কৃতী নাকি ছাত্র আলাদা করবেন কিভাবে, এই জায়গায় কনফিউজ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ব্যাপারটা আপনার কি মনে হয় কতদিন সময় লাগতে পারে? না, এটা আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। কারণ আসলে বাস্তবতা হলো এখন কিন্তু ওই ধরনের লুটপাট হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, কারণ মানুষ রাস্তায় রাস্তায় পাহারা দিচ্ছে, বিভিন্ন এলাকার লোকজনই পাহারা দিচ্ছে, স্থানীয় লোকজন পাহারা দিচ্ছে, ডাকাতিটা হচ্ছে না। কিন্তু প্রথমে যেটা ঘটে গিয়েছে, দেখেন আমার বিবেচনা, আমার জানা আমাদের দেশের মোর দেন 50% থানার অস্ত্র কিন্তু লুট হয়ে গেছে, এবং এদের সবার হাতে কিন্তু, পুলিশের হাতে কিন্তু এখন অত্যন্ত অত্যাধুনিক অস্ত্র, এবং চাইনিজ অটোমেটিক রাইফেল, শর্ট গান এগুলো আছে। এখন এই অস্ত্রগুলো যারা নিয়ে গেছে তারা তো এগুলো ব্যবহার করবে। যারা নিয়ে গেছে তারা কারা? ওরা তো আর মনে করেন সাধারণ মানুষ না, তারা তো ইন্টেনশনালি নিয়ে গেছে। এই যে সংকটটা আগামীতে, এই সংকটটা কিন্তু সরকারকেই ভোগাবে। এখন সরকার সেটাকে কিভাবে ট্যাকেল করবে আমি জানি না। আমি মনে করি প্রথম আপনি বলেছেন যে শপথ গ্রহণের আগ পর্যন্ত কার্যত এই দেশে কোনো ছিল না, কোনো আইন শৃঙ্খলা ব্যবস্থা ছিল না, কোনো কিছু ছিল না কিন্তু এই সময়টাতে। কাজেই এটা সংযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়েছে। আমার মনে হয় যে বাংলাদেশে কানেক্টিভিটি মাঝখানে তো একটা দীর্ঘ সময় বন্ধই রাখা ছিল, তারপরেও বোধহয় এখনো সম্পূর্ণ স্বাভাবিক নয়, কিছু ব্যান্ডউইথ প্রবলেম বোধহয় স্বাভাবিক কারণে এখনো আছে। তবে আমার ধারণা মাসুদ আবার যোগাযোগ করবেন, বা আমরাও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরতে হবে, যেটা আরো গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে, যেটা ভারতের কাছে আরো একটা বড় মাথা ব্যথার কারণ। আমি একটু আগে বলেছি সীমান্তে প্রচুর মানুষ ভিড় করছেন, তারা ভারতে শরণার্থী হিসেবে ঢুকতে চান। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের প্রচুর বন্দিশালা, বিভিন্ন কারাগার, সেখান থেকে
মুক্ত করে দেওয়া হয়েছে, দুষ্কৃতীদের মুক্ত করে দেওয়া হয়েছে, তার মধ্যে রাজনৈতিক বন্দীরা হয়তো ছিলেন, কিন্তু জঙ্গিরাও মুক্ত হয়ে গিয়েছেন 27 জন অন্তত। এখনো পর্যন্ত যে হিসেব পাওয়া যাচ্ছে সংখ্যাটা তার থেকে অনেক বেশিও হতে পারে। 27 জন জঙ্গি, তার মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা, পশ্চিমবঙ্গের খাগড়াগড়ের ঘটনার সঙ্গে জড়িত জঙ্গি সেখানে বন্দী ছিল। সেখানে বন্দী ছিল বাংলাদেশের হোলি আর্টিজান বেকারিতে যে অ্যাটাক হয়েছিল তার সঙ্গে জড়িত বন্দী। আমরা সেই প্রসঙ্গে ফিরবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছি এবং যে যে সমস্যাগুলো সব থেকে বেশি এই মুহূর্তে সামনে আসছে, ভারতের কাছে যে বড় সমস্যাগুলো সামনে আসছে তার মধ্যে অন্যতম বাংলাদেশের বিভিন্ন জেল থেকে ফেরার হয়ে গিয়েছে কয়েদিরা, এবং তার মধ্যে বড় বড় জঙ্গি সংগঠনের সদস্যরা, বড় জঙ্গিরা যারা বিভিন্ন ঘটনা ঘটিয়েছে তার জেরে তারা বন্দী হয়েছিল, তারাও কিন্তু মুক্ত হয়ে গিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন থানা থেকে বহু অস্ত্রশস্ত্র লুট হয়ে গিয়েছে। আমি আপনাদের একটা ছোট্ট তথ্য যা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, এর ডেভেলপমেন্ট হবে হয়তো আরও অনেক বেশি সংখ্যাটা, কিন্তু তাও আমি আপনাদের দেখাতে চাই 27 জনের মতো জঙ্গি এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে যারা জঙ্গি সেই অর্থে। তার মধ্যে আল কায়দার সেকেন্ড ইন কমান্ড ইমানুল হক রয়েছে, তার মধ্যে সোহেল বলে যে জঙ্গিটি জেএমবির সদস্য সে রয়েছে, আল কায়দার সেকেন্ড ইন কমান্ড ইমানুল হক ওরফে আবু তালহা, এ কিন্তু বাংলাদেশের জেলে বন্দী ছিল। জেএমবির সোহেল মাহফুজ এ বন্দী ছিল বাংলাদেশের জেলে। জেএমবির নারী শক্তি ইউনিটের ফারিয়া আফরিন বাংলাদেশের জেলে বন্দী ছিল, সেখান থেকে পালিয়েছে। আলসার আল ইসলাম এই সংগঠনের নিয়ামাতুল্লাহ, আব্দুল আলিম এবং জাকারিয়া মন্ডল এদের মধ্যে বড় বড় ঘটনার সঙ্গে যুক্ত। যেমন এই তালহা ভারতে আল কায়দার বিভিন্ন মডিউল তৈরির অন্যতম মাথা। সোহেল খাগড়াগড় এবং হোলি আর্টিজান কাণ্ডে অন্যতম অভিযুক্ত। সোহেলের স্ত্রী হচ্ছে এই ফারিয়া আফরিন, যা ভারতের অন্তত 4টি রাজ্যে 10 থেকে 12টা মামলা রয়েছে ফারিয়ার বিরুদ্ধে। এরা কিন্তু সবাই বাংলাদেশের জেলে বন্দী ছিল। আমি অন্যদের কাছে যাওয়ার আগে একবার ভাইস অ্যাডমিরালের কাছে যেতে চাই। ভাইস অ্যাডমিরাল গুহা, আমি এটুকু তো নিশ্চিতভাবে বলতে পারি পাকিস্তানের সঙ্গে ভারতের যে আন্তর্জাতিক সীমানা সেটা সেন্সিটিভ, সেখানে ভারতকে সদা সতর্ক থাকতে হয়। পরবর্তীতে নর্থ ইস্টেও একটা আনরেস্ট তৈরি হয়েছে। এবার বাংলাদেশের যে সীমানা ভারতের সঙ্গে, সেটাও কি একই রকম একটা আনপ্লেজেন্ট একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল? এর জন্য কি এবার ভারতকে ব্যস্ত থাকতে হবে পূর্বে? দেখো, আমরা কিন্তু সবসময় সচেতন থাকি, সেটা ল্যান্ড বর্ডার হোক কিংবা সি বর্ডার হোক, যেখানে ডিভিশন থাকে। এখানে যে এরকম কন্টিগুয়াস লাইন যেটা আছে, যে একটা নদী ক্রস করলে আমি অন্যদিকে চলে গেলাম, সেরকম ঘটনা পৃথিবীর অনেক জায়গাতেই আছে, আমাদের এখানে ছিল, থাকবেও। কিন্তু কথা হচ্ছে জঙ্গিরা যদি চলে আসে এক কথা, আমার চিন্তা হচ্ছে শরণার্থীরা যারা আসতে চাইছে 3 দিন পরে তাদের কি হবে আমি জানতে চাইব, সেটা হয়তো কেউই বলতে পারবে না। আমরা যদি তারা বলবে তোমরা ওদিকে থাকো, তাহলে তারা বলবে যে ওরা যদি এরা যদি এতই ভালোবাসে, ভারতে কেন যাচ্ছে না? এটা ভুলে যে এখন সন্ত্রাস চলেছে, এখানে ছাত্র নয়, বন্দী নয়, কেউ নয়। ওরা বলছে ওরা যদি যাইতে চায় চলে যাক ওরা। কিন্তু এইটাই আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়াবে। কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে আমরা কিভাবে এটাকে ম্যানেজ করতে পারি। কিছু তো ম্যানেজ করতেই হবে। কিন্তু আমরা যদি বলি না হ্যান্ডস অফ টোটালি, ইয়েস, hands off totally, but there's always a track 2. Please remember this. The track 2 is working possibly even now. কিন্তু আমি যেটা আবার বলছি যে আমাদের মধ্যে বিশাল সমস্যা যেটা হয়ে দাঁড়াবে শরণার্থী, যারা জাস্ট হপ স্টেপ অ্যান্ড জাম্পে দাঁড়িয়ে আছে, এইটি আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমি দেখিনি। দেবজ্যোতির কাছে আমি আবার ফিরে আসবো আপনার কাছে ভাইস অ্যাডমিরাল। এখন আমাদের আমি দেবজ্যোতির কাছে একটু শুনতে চাই। দেবজ্যোতি, এই যে এত সংখ্যায় জঙ্গি এবং এত সংখ্যায় অস্ত্রশস্ত্র সেখানে লুটপাট হয়েছে, এটা কি একটা স্ট্র্যাটেজিক থ্রেট না ভারতের জন্য এই মুহূর্তে? প্রথমত ইন্টারনাল সিকিউরিটি সিচুয়েশন ফর বাংলাদেশ অলসো,
এটা প্রথমেই মনে রাখতে হবে, ভারত অবধি আমরা না গিয়ে একটা ইন্টারনাল সিকিউরিটি সিচুয়েশন ফর বাংলাদেশ, কারণ 3 থেকে 4 হাজার পুলিশ পার্সোনেলকে মারা হয়েছে এবং তারা একটা 11 দফা দাবি দিয়েছে এই পুলিশরা, যে যতক্ষণ না তাদের এই দাবিগুলো মেটা হচ্ছে তারা তাদের কাজে ফেরত যাবে না। এবং সেটা না যাওয়ার ফলে যারা এই টেররিস্টস এবং যারা ল অ্যান্ড অর্ডার ব্রেক করতে ইচ্ছুক তারা অত্যন্ত উৎসাহী হয়ে পড়েছে, এবং সে তার কিছু প্রমাণ আমরা গত 2-3 দিন ধরেই দেখতে পাচ্ছি। এবং নিশ্চয়ই ভারতের জন্য এটা একটা চিন্তার বিষয়, এবং ভারত সরকার এই জন্যেই কালকে আমরা দেখেছি যে মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী টুইট বার্তাতে জানিয়েছেন যে আমরা একটা কমিটি তৈরি করেছি, এবং বিএসএফের যে ইস্টার্ন রিজনের হেড তাকে হেড করে এই কমিটি এই পুরো বর্ডার রিজনটাকে খুব ক্লোজলি মনিটর করছে, এবং আমাদের আগামী দিনে আমাদের কি ব্যবস্থা আমরা নেব সেই নিয়ে ভারত সরকার খুবই চিন্তিত, এবং তারা এই নিয়ে ব্যবস্থা নিচ্ছে। মাসুদ, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এত সংখ্যায় অস্ত্রশস্ত্র লুটপাট হয়েছে, এই অস্ত্রগুলো আবার উদ্ধার করার ব্যাপারে কি কোনো বিশেষ ভূমিকা আপনি কারো দেখছেন নতুন সরকারের, সেনাবাহিনীর? আমি বিভিন্ন বাংলাদেশি চ্যানেল যেটুকু যা এখনো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইউটিউব ফেসবুক মারফত, সেখানে দেখছিলাম যে সরকারি অফিস থেকে লুট হয়ে যাওয়া বিভিন্ন জিনিস তারা ফেরানোর চেষ্টা করছেন, একটা ক্যাম্পেইন করার চেষ্টা করছেন। কিন্তু এই অস্ত্রগুলো বিশেষ করে সফিস্টিকেটেড কিছু ওয়েপন তো পুলিশের ব্যবহারের জন্য বিভিন্ন থালায় ছিল, সেগুলো তো একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠবে। একটু আগে দেবজ্যোতি যেটা বললো যে ইন্টারনাল সিকিউরিটি টু বাংলাদেশ পিপল, যারা সাধারণ মানুষ তাদের কাছেও তো একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠবে, সরকারের কাছেও। আমাদেরও তাই মনে হয়। এই জিনিসগুলো আসলে উদ্ধার করতে না পারলে আমাদের জাতীয় নিরাপত্তায় কিন্তু বড় ধরনের হুমকির মুখে পড়বে, এতে কোনো সন্দেহ নাই। কারণ অস্ত্রগুলি তো যারা নিয়েছে তারা তো দুষ্ট লোক অস্ত্রগুলোর অপব্যবহারই করবে, এবং সেটা এই সরকারকে ভোগাবে। তো আমার ধারণা সরকার কি করবে আমি এখন এই সংক্রান্ত কোনো বক্তব্য তাদের শুনতে পাইনি, কোনো মিডিয়াতেও দেখিনি। এখন তারা শেষ পর্যন্ত এখনো পর্যন্ত সেরকম কিছু উদ্ধার কি হয়েছে, এরকম কোন খবর আপনি একজন সাংবাদিক বলেই আমি বারবার লেটেস্ট ইনফরমেশন জানতে চাইছি, এরকম কোন খবর কি পেয়েছে যে পুলিশের বা বিভিন্ন থানার থেকে লুট হয়ে যাওয়া অস্ত্রের কোনো অংশ উদ্ধার করা কি সম্ভব হয়েছে? এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে ব্যক্তি, যে ভদ্রলোক দায়িত্বটা পেয়েছেন, উনি একজন আর্মি অফিসার, ব্রিগেডিয়ার। উনি এর আগে আমাদের নির্বাচন ছিলেন। আমি ওনাকে যতটুকু ক্যাপাবল মানুষ, উনি হয়তো পারবেন, কি করবেন আমি জানি না, কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ এখন শুনিনি। এবং আমি আপনার মতো আমিও মনে, এটা কেবল মানে ভারতের জন্য যারা আছে তাদের জন্য ওরকম, কিন্তু আমাদের জন্য খুবই বড় থ্রেট। এখন এটা আমাদের পুরো দেশের আইন শৃঙ্খলার জন্য একটা বড় ভূমিকা। এখান থেকে কিভাবে উদ্ধার হবে আমি জানি। এইটাই হচ্ছে কথা, যে অনেক কথাই অনেকে জানেন না। আমি আবার শিখাদি আপনার কাছে ফিরে আসবো। ধরুন এই যে বিশাল পরিমাণ সংখ্যালঘু, বিশাল সংখ্যায় সংখ্যালঘু মানুষ বিভিন্ন বর্ডারে জড়ো হচ্ছেন, তাদের ব্যাপারে ভারত সরকার এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে কাউকেই তারা সীমানা পেরোতে দেবেন না। আবার বিজেপির তরফ থেকে অমিত শাহর সঙ্গে দেখা করে বলা হচ্ছে যে না, যারা হিন্দু শরণার্থী তাদের ফেরানো চলবে না, তাদেরকে ভারত আশ্রয় দিতে হবে, এরকম আমরা শুনতে পাচ্ছি। আমি ইনফ্যাক্ট আজকে একটু আগে দেবজ্যোতি আমাকে দেখাচ্ছিলেন, আমি আমাদের দর্শকদেরও দেখানোর চেষ্টা করব, বিপুল সংখ্যক সংখ্যালঘু মানুষ বাংলাদেশে আজকে জড়ো হয়েছিলেন এক জায়গায় নিরাপত্তার দাবিতে। চট্টগ্রামে শাহবাগ চত্বরে একটা জমায়েত হয়েছে। কিন্তু মাসুদ ভাইয়ের কথা থেকে একটা জিনিস স্পষ্ট, যে অনেকেই পরিণতি সম্পর্কে এখনো জানেন না। হোয়াট উইল হ্যাপেন মেবি ইন কাপল অফ ডেজ অর ইন 7 days, কেউ জানেন না, কেউই জানে না। তার কারণ পরিস্থিতিটা এখন খুবই কি বলবো আনস্টেবল। আপনি দেখুন চট্টগ্রামের ছবি আমরা দেখাচ্ছি, এটা চট্টগ্রাম, হ্যাঁ আজকের ছবি, হিন্দুরা জমায়েত করেছে, মূলত হিন্দুরা, কিন্তু আরো কিছু সংখ্যালঘু মানুষ গোটা দেশ থেকে তারা এখানে এসেছেন। বুদ্ধিস্ট খ্রিস্টান সবাই মিলে সবাই আছেন, হয়তো নিশ্চয়ই সবাই আছেন। ঐক্য পরিষদ শাহবাগ চত্বর, যেটা আপনি জানেন বাংলাদেশের অন্যতম আইকনিক প্লেস আন্দোলনের জন্য, সেখানেও আজকে সংখ্যালঘু মানুষ কিছু জমায়েত হয়েছেন। আবার একটা অংশে বাংলাদেশের হাসিনাকে ফেরাতে হবে এই দাবিও হয়েছে, বা আওয়ামী লীগ, হ্যাঁ মানে নানা রকম স্রোত কাজ করছে এই মুহূর্তে। দেখো, তুমি যদি স্রোতগুলো লিস্ট করো, এক হলো মানে পুলিশ নেই,
পুলিশের কাজ কে করছে খুব একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। কিছুটা ছাত্ররা চেষ্টা করছে, তা তো হয় না, সেটা হ্যাঁ exactly. মানে দ্যাট ইজ নট ওনাতে দুজন করে আর্মি ম্যান দিয়েছে আপাতত, কিন্তু আপাতত দুজন দিয়ে কি দুজন করে হবে? দিয়েছে। দুজন দিয়ে কি হবে? এটা হয় না। পুলিশ নেই, মিউনিসিপ্যাল কর্মীরা খুব একটা বেশি চোখে পড়ছে না। সরকারি অফিস অলমোস্ট এখনো পর্যন্ত আমার মনে হয় খুব সরকারি একটা- অফিস নেই, জুডিশিয়ারি আন্ডার অ্যাটাক। তুমি যদি নর্মাল ট্রেড এন্ড জবস, স্কুলস, কলেজেস, ইউনিভার্সিটিস, সেগুলো নর্মালি ফেরেনি। এখন খোলার না, এখন vice অর্ডার দিয়েছে chancellors are resigning one after Vice another. one Chancellor after তো the প্রতি other, আলাদা। exactly. Vice Chancellor Therefore, resign situation নর্মালে আগে ফিরুক, তারপরে তো All আবার institutions are under attack. all institutions are reflecting যে সবকিছু ভীষণ আনস্টেবল। আন্ডার অ্যাটাক ইজ নট দ্য প্রপার টার্ম আই শুড সে, যেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু এটা একটা রিফর্ম, তারা বলছেন যে সাম রিফর্ম ইজ গোয়িং অন, People who belong to আর যাই হোক না কেন, পয়েন্ট ইজ সিস্টেম ইজ এফেক্টেড, সিস্টেম ইজ নট নর্মাল। সিস্টেম ইজ নট নর্মাল। মানুষের জীবনযাত্রা ইজ নট নর্মাল, দেশের পরিস্থিতি ইজ নট নর্মাল। সো এই সিচুয়েশনে যদি মানুষ মনে করে যে ইন্ডিয়া এসে তারা অনেক বেশি নিরাপদে থাকবে, তারা যদি জড়ো হয়, তাহলে কিন্তু ইন্ডিয়ার ওপরে একটা চাপ তৈরি হচ্ছে। এই চাপটা হাউ উই হ্যান্ডেল ইট সেটাও একটা দেখতে হবে। আজকে যেমন আমি দেখছিলাম যে আমাদের প্রাক্তন ফরেন সেক্রেটারি কামাল সিবাল, তিনি একটা লেখা লিখেছেন, সেখানে তিনি বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি ইজ ভেরি ডিফিকাল্ট বলে তারপরে তিনি পাকিস্তান, চায়না অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস, এদের কি ইন্টারেস্ট ইন বাংলাদেশ এবং তার পরিপ্রেক্ষিতে ভারতের উপরে কি ভারতের রাষ্ট্রনীতি, ভারতের Policy কি হওয়া উচিত। পলিসি, সবটা নিয়ে তিনি কিন্তু খুব কনসার্ন। এবং সব থেকে বড় যেটা কনসার্ন আমার মনে হয়, যেটা নিয়ে মানে ভাইস অ্যাডমিরাল বললেন না, কিন্তু আমি ওনার হয়েই বলে দিলাম, যে বে অফ বেঙ্গল গত 2-3 মাসে আমার মনে হয় আমি অনেকগুলো লেখা, বে অফ বেঙ্গল জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, বে অফ বেঙ্গল কিভাবে সেটা Saint Martin সেন্ট মার্টিন আইল্যান্ড, Bay চিটাগং of পোর্ট, Bengal too much it is not only the Bay of Bengal but the South China Sea, বিশেষ করে তাইওয়ান চায়নার রিলেশন। This is specifically on the Bay of importance, geostrategic importance of the Bay of Bengal, major shipping route, plus the geostrategic importance of this particular part of the ocean. especially because of the volatility in Myanmar also. Yes. এমনিতেই Therefore, শ্রীলঙ্কার একটা বন্দরে এইখানে- চীন ঢুকে পড়ে বসে আছে, এবার তারা ঢোকবার না, চেষ্টা এখানে করছে আরেকটা মায়ানমার কথাও এবং আমি পরবর্তীতে শিক্ষাদির সঙ্গে একটু if I may যেটা interject. যেটা ওই মঙ্গলা পোর্ট না, মংলা পোর্ট, চট্টগ্রাম। মংলা পোর্টের তো চায়না ওয়ান্টেড আমরা খানিকটা নিয়েছি। ফলে সবটা মিলিয়ে এখন যা পরিস্থিতি বাংলাদেশে, সবাই কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমি ঈশানী সেখানে- আপনার কাছ থেকে এই প্রশ্নটাই সরাসরি করি আপনাকে, যে আপনাদের অ্যানালিসিস কি, বাংলাদেশের মাটি একটা সময় ভারত বিরোধী কাজে ব্যবহার হয়েছে, মাঝখানে হয়নি, আবার কি বাংলাদেশের ভারত বিরোধী কার্যকলাপ শুরু হবে? আপনার উত্তরে আসবো, খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। কিন্তু আমি একটুখানি আগের আলোচনার নিরিখে একটা কথা বলি, যে এই যে আমরা প্রথম দিকে আলোচনা করছিলাম যে নতুন স্বাধীনতা পেয়েছি, ম্যাম বলছিলেন যে তাহলে কি আগেরটা ভুলে যাবেন, এবং আমাদের সঙ্গে মাসুদবাবু আছেন, তিনি বললেন না, এটা একটা ইমোশনাল আউটবার্স্ট। ইমোশনাল আউটবার্স্ট যদি দেশের জনকের মূর্তি ভেঙে দেওয়া হয়, তাহলে এই ইমোশনাল আউটবার্স্টের কি ব্যাখ্যা আন্তর্জাতিক সমাজ সেটা দেখছে, কিছু সেটা দুষ্কৃতিকার আমার মনে সুযোগ হয় নিয়েছে, এই নিয়ে কোনো প্রকৃত সন্দেহ কর। নেই। এবার আপনার প্রশ্নে আমি আসি, সেটা হচ্ছে দেখুন, এই যে যেটা আপনারা বলছেন রিফর্ম, এই রিফর্মের মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে কিছু সিস্টেমিক আপরুটিংয়ের জায়গাগুলোও কিন্তু আমরা ঝলক অন্তত দেখতে পাচ্ছি। যদিও আমি একমত, এক্ষুনি কিছু ইন্টারনাল ডাইনামিক্স নিয়ে সরাসরি রিডাকশনিস্ট মন্তব্য করাটা উচিত হবে না, ওয়েট অ্যান্ড ওয়াচ, সেটাই হচ্ছে ভারতের কাজ। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলোও কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে যে একটা যেমনি পোর্ট একটা বিরাট বড় জায়গা, যেখানে তিনটে অন্তত মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন
ভারতের পাশাপাশি তাদের ইন্টারেস্ট, স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট এখানে আছেই আছে। এবং এটাও মনে রাখতে হবে যে তিস্তা করিডোরটা নিয়ে হাসিনাজি ফেরত এসে বলেছিলেন যে দুপক্ষই দেখবে যে কোন পক্ষে, এবং বোঝাই যাচ্ছিল ভারতকেই হয়তো উনি ওনার কথাবার্তায় ইন্ডিয়া ফার্স্ট পলিসি সেই জায়গাটা উনি বলেছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আগেও বলেছি অনেক জায়গায়, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনারা যদি একটু মাথায় রাখেন যে যদি মায়ানমারের কথা যদি বলছেন এবং সেইখানে যে চাইনিজ ভূমিকাটা আছে, ভার্চুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ওই অঞ্চলের ওপর নজরদারি করার মতন কোনো বেস নেই। ফলে তাদের কাছে কিন্তু সেন্ট মার্টিনসের প্রস্তাব, যেটা হাসিনাজি বলেছেন একটু ইঙ্গিত করে যে হোয়াইট ম্যানস একটা প্রপোজাল এসছে, এটা কিন্তু একটা খুব ক্রিটিক্যাল এবং ব্যাপার। হাসিনা রিজেক্ট করেছিলেন। হ্যাঁ, রিজেক্ট করেছেন। মোহাম্মদ ইউনুস ইজ হ্যাঁ, আমি এটাতে আসছি। এইবারে ইউনুসজি inclined to এসছেন, US ইউনুসজির যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ইনফ্যাক্ট ইউরোপের ওয়েস্টার্ন অর্ডারের তিনি সেই অর্থে মোস্ট প্রেফার্ড ক্যান্ডিডেট, অনেক প্রেফার্ড ক্যান্ডিডেট, সেই জায়গাটার থেকে এবারে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি বার্তা পাঠিয়েই দিয়েছে যে তারা ভীষণ রকম খুশি, তারা সমর্থন জানাচ্ছে, তারা করছে। এবং আমার ধারণা চাইনিজরাও পিছিয়ে থাকবে না যদি মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি এই ব্রিজ বিল্ডিংটা করে থাকে, কারণ চাইনিজ ইনভেস্টমেন্ট প্রচুর আছে, চাইনিজ বিজনেসও এখানে আছে। এবং সব দিক থেকে এটা বলার কথা যে এই যে ল অ্যান্ড অর্ডার ইস্যু, এই ল অ্যান্ড অর্ডার কিন্তু চাইনিজদের কেউ ভাবে যারা যারা ইনভেস্টমেন্ট ওখানে করে রেখেছে তাদের কিন্তু এই বিষয়টা খুব চিন্তার ব্যাপার। এবং যে সরকার এসছে, ইন্টারেস্টিং আমার কাছে, সরকারে ইউনুস যে দায়িত্বে আছেন বাকিরা সবাই কিন্তু উপদেষ্টা, নোবডি হ্যাজ গট এনি ফোলিও অ্যাজ সাচ। সেটাও স্ট্যাটাসের দিক থেকে তো মোহাম্মদ ইউনুসও উপদেষ্টা, মানে সেইভাবেই তৈরি হয়েছে ব্যাপারটা এসেছেন। এবং তাদেরকে কিন্তু এই ল অ্যান্ড অর্ডারের বিষয়টা যেভাবে হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। কিভাবে হবে আমরা এখানে বসে জানি না, বাংলাদেশের মানুষ জানেন কিনা আমার কোনো আইডিয়া নেই। একটু আগে মাসুদ ভাই প্রবীণ সাংবাদিক বাংলাদেশের, তারপরেও তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে তিনিও নিশ্চিত নন কি, কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার রেস্টোরেশন। আমি ফিরে আসছি দেবজ্যোতি আপনার কাছে, কিন্তু কিছুক্ষণ আগে আঙুল তুলে কিছু বলার জন্য আগ্রহ প্রকাশ করছিলেন ভাইস অ্যাডমিরাল, বলুন, আমরা শুনবো এবার আপনার কথা। আমি বলতে চাই, দেখো এটা কি সরকার ওখানে যেটা করার চেষ্টা হচ্ছে, তুমি যেটা বললে সেনাবাহিনীর রোলটা নিয়ে কিন্তু আমরা একদম আলোচনা করছি না। সেনাবাহিনী কোথায় দাঁড়িয়ে আছে? তারা কি মোহাম্মদ ইউনূসের সঙ্গে দাঁড়িয়ে আছে, কি তারা অন্যভাবে যাবার চেষ্টা করছে? এটা সেনাবাহিনী যদি মত না দিত এটা কোনোদিনই ঘটতে পারত না। আমি তোমাকে বলি, নোয়িং বাংলাদেশ কোনোদিন এটা ঘটতে পারত না। কিন্তু সেনাবাহিনী কোন দিকে যাবে এই নিয়ে উপদেষ্টা যে ছিল শেখ হাসিনা, উনি কিন্তু খুব রিলায়েবল অফিসার ছিলেন। বাট রিলায়েবিলিটি হ্যাজ চেঞ্জ লয়্যালটি, এইটি হচ্ছে সবচেয়ে বড় কথা। কিভাবে ওখানে ল অ্যান্ড অর্ডার পারি যায়? আমার একটা কথা হচ্ছে, ওখানে যদি তুমি যদি সামরিক বাহিনী না নামাও, অন্তত আমি বলি 7 দিনের ভেতরে ও দেশের ভেতরে যে অঘটন ঘটবে পরে বলবে আমাদের তো কেউ বলেনি, যেটা হতে পারে। এখন সামরিক বাহিনীর উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আলোচনাই করছি না। সামরিক বাহিনী একটা বড় রোল আছে, যেটা ঘটেছে এটা ঘটতে পারতো না যদি সামরিক বাহিনী বলতো না শেখ হাসিনা থাকবে। তাদের রোল ছিল যে হ্যাঁ, তার কারণ এটাও রাখতে হবে 50 বছর কিন্তু খুব বেশি না একটা নেশনের, একটা পৃথিবীর পক্ষে। 50 বছর আগে যেটা ঘটেছিল সেটা ওরা ঘটতে দিতে চাইছে না। তার মানে সামরিক বাহিনী যেন অত্যাচার না করে। এখানে তো অত্যাচার যারা করছে তাদেরকে সামরিক বাহিনীকে আসলে নাবিয়ে দিয়ে ধরতে হবে। তোমরা যদি ভাবো আপনি ঠিক হয়ে যাবে, আই থিঙ্ক ইট ইজ অ্যাবসলিউটলি ফুলস প্যারাডাইস। কিন্তু ভাইস অ্যাডমিরাল, আমরা কিন্তু দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী সরকার সরাসরি চালানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি, এবং তারা চেয়েছে যত তাড়াতাড়ি সম্ভব একটা ইন্টারিম সরকার তৈরি হোক। সেটা কিন্তু এখনো পর্যন্ত ছবিটা তাই বলছে, যার জন্য ইন্টারিম সরকারটা তৈরি হয়েছে। দেবজ্যোতি, আপনি কি বলতে চাইছিলেন? আমি বলছিলাম যে যখন ডক্টর ইউনূসকে ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বলা হলো তখন উনি 7 সিস্টার্সের কথা বললেন আমাদের। বিএনপি আমলে মিনিস্টার অফ স্টেট ফর হোম ছিলেন লুৎফুর রহমান বাবর, এবং উনি আমাদের খালেদা জিয়ার ছোট ছেলের খুব প্রিয় বন্ধু ছিলেন, এবং হি ইউজ টু পার্সোনালি ওভারসি
the transshipment of arms and ammunition sent by ISI from Karachi port to Chittagong port, এবং সেই সমস্ত আর্মস অ্যান্ড অ্যামুনিশন থ্রু বাংলাদেশ সেগুলো আমাদের নর্থ ইস্টে যেত, এবং মায়ানমারে তখন রীতিমতো চলতো, ট্রেনিং ক্যাম্প। তো সেই সময়গুলো কিন্তু আমাদের মনে আছে। সো ইন্ডিয়া হ্যাজ টু বি ভেরি ভেরি কেয়ারফুল, এবং প্রচ্ছন্নভাবে ডক্টর ইউনুস কিন্তু সেইটা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, দ্যাট ইফ ইউ মেডল টু মাচ উইথ বাংলাদেশ দেন আওয়ার নর্থ ইস্ট উড অলসো বি এফেক্টেড। আমি এই কথাটা একটু মনে করি। ইটস এ টিউন অফ ওয়ার্নিং Warning. একটা এটার মধ্যে ছিল। কিন্তু আমি আরেকবার মাসুদ আপনার কাছে ফিরতে চাই, আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষের হাসিনার সরকারের উপরে ক্ষোভ তৈরি হয়েছিল, সেখানে আপনারা বলছেন যে সো কল্ড একটা দমবন্ধকর পরিস্থিতি, সে অর্থে স্বাধীনতা ছিল না, তাই আপনারা এটাকে একটা স্বাধীন আবার হওয়ার মতো করে ব্যাপারটাকে দেখছেন, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মাটি একটা সময় যেভাবে ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহার হয়েছে, আবার কি সেই সম্ভাবনা তৈরি হতে পারে? দেখেন, এটা আমি ওভাবে দেখি না এই কারণে, ভৌগোলিক ভাবে বাংলাদেশের যে অবস্থান এবং ভারতের যে অবস্থান, ভারত বিরোধিতা করে বাংলাদেশের লাভ কি? ক্ষতি ছাড়া। ভারতের সঙ্গে বিরোধিতা করে বাংলাদেশের, আমি মনে করি, আমি যদি বৈষয়িক ভাবে চিন্তা করি, আমার কোনো লাভ নাই, কেবল ক্ষতি হবে। কাজে আমার মনে হয় না এরকম সিদ্ধান্তে বাংলাদেশ যাবে। আমি পাশাপাশি এটাও ঠিক, সাধারণ মানুষের যে মানসিক চিন্তা, এটাকে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে বিভিন্ন কারণে, আপনি যদি কারণ বলতে পারেন, বিভিন্ন কারণে ভারতের প্রতি আমাদের দেশের সাধারণ মানুষের নেতিবাচক মনোভাব কাজ করে। আমরা মনে করে ভারত আমাদের সঙ্গে আচরণ করে, এটা সাধারণ মানুষের মধ্যে এই জিনিসটা আছে। এবং এটা কেন আছে, এটার জন্য কারা দায়ী, বিএনপি দায়ী না জামাত দায়ী, তারা কি মানুষকে এভাবে প্রভাবিত করতে পেরেছে এই জন্য, এটা কিন্তু বলা খুব কঠিন। আপনি দেখেন, যেটা আপনারা একটু আগে বললেন, ইউনুস এনডিটিভির সঙ্গে ইন্টারভিউ করেছেন যে যদি আমরা অশান্তিতে থাকি, পরিবেশ তৈরি হয়, তাহলে ভারতও সীমান্তবর্তী তারাও শান্তিতে থাকবে না। কিন্তু আপনারা একটা হুমকি মনে করছেন, কিন্তু আমি মনে করি কিন্তু এই কথাটা বলে আমাদের জনগোষ্ঠীর কিন্তু মন উল্টো করে বলি, সম্ভবত জেনে বুঝে একটা বিপুল মানুষের এই কথাটা বলেছেন, হিসেব করে বলেছেন। উনি তো এখানে আসবেন, চায় সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণের হলেও আমার ধারণা উনি এই কথাটা, আমার ধারণা, আমি কিন্তু গ্যারান্টি করতে পারবো না। মাসুদ ভাই, আমি আপনার কথা থেকে এইটুকু বুঝতে পারলাম, কিছুটা এখনো অস্পষ্টতা রয়েছে, সম্পূর্ণ খুব স্পষ্টভাবে আপনার কথা শুনতে পাচ্ছি এরকম নয়, কিন্তু আপনি একটা বললেন যে কারণ যাই হোক, একটা বড় অংশের বাংলাদেশি জনতার ভেতরে ভারতের প্রতি একটা বৈরিতা রয়েছে। আমি দিদি আপনাকে দিয়ে শেষ করবো, এই বৈরিতাটা কি জন্য তৈরি হয়েছিল এবং এটা থাকছে কেন? এটা একটু আগে মাসুদ ভাই বলছিলেন যে তিনি নিশ্চিত নন এটার পেছনে ভারত বিরোধী কোন শক্তি কিভাবে ব্যবহার হয়েছে, কিন্তু আছে এটা উনি নিশ্চিত যে একটা ভারত বিরোধী মনোভাব একটা বড় অংশে মানুষের ভেতরে আছে। সে তো অনেকদিন ধরেই রয়েছে, 71 থেকে রয়েছে, 71-এর আগের থেকে রয়েছে। এটা একটা স্রোত, যেমন আমাদের দেশে একটা অ্যান্টি পাকিস্তান স্রোত আছে। এটা তো ইজ পার্ট অফ দ্য পলিটিক্স অফ বাংলাদেশ। এটা তো আলাদা করে নতুন করে কিছু হয়নি। এবং এই যে অস্থিরতা, এই যে তুমুল কাণ্ড হচ্ছে বাংলাদেশে, এটার মধ্যেও কিন্তু সেটার একটা প্রকাশ আসছে। Therefore, এটা is part of Bangladesh politics. যদি কোনোভাবে আমরা নিউট্রালাইজ করতে পারলাম না। In 1970, 48% people voted against Sheikh Mujibur Rahman. Yes. In 48, these elements were always there in Bangladesh. না, এটা কিন্তু আমরা নিউট্রালাইজ করতে পারলাম না। তার ধরুন এই কারণ 15 বছর হাসিনার জমানায় ভারতের সঙ্গে বাংলাদেশের ইন্টারাকশন অনেক বেশি কারণ ছিল। হচ্ছে, আমার মনে হয় বাংলাদেশে দুটো ন্যারেটিভ আছে। একটা হচ্ছে যেটা কালচার, আপনার ভাষা, এইটার একটা ন্যারেটিভ যেটা থেকে বাংলাদেশের জন্ম, আর আরেকটা কিন্তু আছে দি রিলিজিয়াস একটা ন্যারেটিভ আছে। এই দুটো কিন্তু কোনো দিনই ম্যাচ করবে না।
এবং এই রিলিজিয়াস রিজন দ্য অনলি রিজন ভারতের বিরুদ্ধে একটা বৈরিতা তৈরি হচ্ছে একটা বড় অংশের ভেতরে, এবং সেটাকে নারিশ করা হচ্ছে ওখানে, যেটাকে আমরা এতদিনও নিউট্রালাইজ করতে পারিনি। করে বলা বলছে, হ্যাঁ মানে তার মধ্যে অনেক পরত তৈরি হয়েছে। বাট যেটা আমার মনে হয় যে ভারতকে হ্যাজ টু ডিল উইথ দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে, এটা হচ্ছে রিয়ালিটি। and the political Whatever realities dispensation, of you Bangladesh. have to দেখুন, আমি deal with একদম শেষে এটা বলতে পারি যে আজ থেকে 20 বছর আগের দুনিয়ার সঙ্গে আজকের দুনিয়ার অনেক বড় তফাৎ, যে আন্তর্জাতিক পাঁচিলগুলো এই ফেসবুক, টুইটার বা গুগলের যুগে অনেকটা নেই, অনেক বেশি ইন্টারাকশন। আজকে যদি আমার সঙ্গে মাসুদ ভাইয়ের যোগাযোগ হয়ে থাকে এই সোশ্যাল মিডিয়া মারফত, যেটা হয়তো যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন সম্ভব ছিল না, তখন হয়ওনি, কিন্তু এতটা কালচারাল এবং সোসাইটি ইন্টারাকশনের পরেও বাংলাদেশে একটা বড় অংশের মধ্যে ভারত বিরোধিতা যায়নি, তারা রয়ে গেছে। এটা কিন্তু একটা সোশ্যাল ক্রাইসিস, যেটা নিয়ে হয়তো আমার ধারণা পরবর্তীতে চিন্তাভাবনা হবে। আমার ধারণা যত বেশি ইন্টারাকশন বাড়বে, আমি এখনো আমরা বলছি বিগ ব্রাদার সিনড্রোমের এই ইস্যুটা তো মানে ভারতের প্রতিবেশীর মধ্যে রয়েছে, এটা ইজ অ্যাসিমেট্রি আমরা বলি থাকে। এইটাকে যেভাবে যখন এনক্যাশ করা হচ্ছে, যেভাবে এনক্যাশ করা হয়, দেখা যাক যে ভারত বাংলাদেশ ঢাকা নয়াদিল্লি সম্পর্কটা কোন খাতে বয়, এবং ভবিষ্যতে আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস যা আমার ছোঁয়ার ইচ্ছে ছিল কিন্তু সময় নেই, যে বাংলাদেশে কি পয়লা বৈশাখ বা 21শে ফেব্রুয়ারির মতো পার্বণ একইভাবে পালিত হবে? দুর্গাপূজা আমি একদম ছেড়ে দিলাম, একটা বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠান, কিন্তু বাংলাদেশে পয়লা বৈশাখ বা 21শে ফেব্রুয়ারি কোনো সম্প্রদায়ের অনুষ্ঠান ছিল না, সেটা ছিল সার্বজনীন একটা পার্বণ বাংলাদেশের আপামর মানুষের জন্য। সেইটা কোনোভাবে এফেক্টেড হবে, আমি সেই নিয়ে এখন এই মুহূর্তে আর আলোচনা করার সুযোগ নেই। অনেক ধন্যবাদ দিদি আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, শিখাদি, দেবজ্যোতি, ঈশানী, বাইরে থেকে ভাইস অ্যাডমিরাল আমাদের সময় দিয়েছেন, মাসুদ ভাই আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের, অর্থাৎ যারা আমাদের দর্শক, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের এই আজ সন্ধ্যার আয়োজনে। আমরা বোঝার চেষ্টা করছিলাম ভারত বাংলাদেশ সম্পর্ক, যদিও আবার বলছি এই মুহূর্তে এই নিয়ে কমেন্ট করার সময় আসেনি, আর 1-2 সপ্তাহ গড়ালে বিষয়টি আরেকটু স্পষ্ট হবে। আপাতত আমাদের আয়োজন এই পর্যন্তই। আপনারা দেখছেন NK TV বাংলা।